আসসালামু আলাইকুম। 25-26 সেশন প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিষয়ে 25-26 সেশনে পদার্থবিজ্ঞান থেকে যে সকল প্রশ্নগুলো আসছিল গ্রুপ 2 তে সেগুলো আমরা একদম বেসিক থেকে সলভ করার চেষ্টা করব। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো অথবা এইচএসসি 26 ব্যাচ যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরই ধারাবাহিকতায় আমরা বিগত বছর রিসেন্ট ইয়ারে যে প্রশ্নটা আছে সেটা তোমাদের সলভ করাই দিব। একদম কোন টপিকগুলো থেকে আসছে ভেঙে ভেঙে সবগুলো টপিক ইনশাআল্লাহ বুঝাই দিব, যেন এই টপিকগুলো থেকে আগামী বছর যদি প্রশ্ন আসে বা এই বছর নতুন 26 সালের সেশনে যদি আসে সেটা তুমি সলভ করতে পারো। তো অবশ্যই ক্লাসটা ভালোমতো দেখবা, আর ক্লাসে যে লেকচারটা আছে সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টগুলাই আমাদের পরবর্তী ক্লাস নিতে কিন্তু ইন্সপায়ার্ড যোগায়। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই রেসপন্স করবা। তো চলো কথা না বাড়াই আমরা শুরু করি। তো আমাদের দেখো প্রথম যে প্রশ্নটা আসছে সেটাও মূলত আমাদের সেমিকন্ডাক্টর থেকে গেট রিলেটেড যে প্রশ্নগুলা। তো আমি চিত্রে দেখো দেখা যাচ্ছে তোমাকে প্রশ্ন কি বলছে, চিত্রে একটা ন্যান্ড গেট দেখা যাচ্ছে। তো এই ন্যান্ড গেটের যে আউটপুট সিটা একটা আউটপুট যদি শূন্য হয় তাহলে ইনপুট কত হবে, ইনপুট এ আর বি এর মানটা কত হবে, তাই না? তো এখানে ইনপুট আসলে কত দিলে তুমি এর রেজাল্ট যেটা আউটপুট এটা সমান কত পাবো, এটা সমান তোমার জিরো আসবে। তো দেখো ন্যান্ড গেটটা কি, ন্যান্ড গেটটা আমরা জানি হচ্ছে আমাদের মূলত এন্ড গেট। ঠিক আছে, আমাদের সাথে কি বলতো, একটা হচ্ছে এন্ড গেট, একটা এন্ড গেট, তার সাথে তুমি যদি নট গেট যুক্ত করো তাহলে এখানে কি তাহলে এটা তৈরি হবে কি বলতো, ন্যান্ড গেট। তাহলে কি হবে, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট, তাহলে এন্ড গেট আমরা কি জানি, তো এন্ড গেট হচ্ছে দেখো এরকম থাকে চিত্রটা, এটা হচ্ছে এন্ড গেট। তো এন্ড গেট মূলত কি বলতো, গুণ। তাহলে এ আর বি, তো তুমি যদি দেখো এ আর বি এর মান দেখো গুণ মানে কি, তাহলে তুমি যদি 1 1 গুণ করো তাহলে রেজাল্ট কি আসছে, 1 আসছে। 1 0 গুণ করো তাহলে কি আসছে, 0 আসছে। তারপর তুমি যদি 0 1 গুণ করো তাহলে কি আসছে, 0 আসছে। শুধুমাত্র দেখো 1 1 দিলে কিন্তু আউটপুট কি আসছে, 1 আসছে। তাহলে দেখো এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1 কখন আসবে, যখন এ এর মানও 1 এবং বি এর মানও 1, তখনই কিন্তু আউটপুট কত আসবে বলতো, আউটপুট আসবে 1। আর বাকি সবগুলা ক্ষেত্রে আউটপুট কিন্তু 0 আসে। ঠিক আছে, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ইনপুট যদি 1 হয় সেই ক্ষেত্রে আউটপুট কত আসবে, 1 আসবে। এবার আসো নট গেটের কাজ কি। তো নট গেটের আমরা কাজ কি, যে ইনপুটটা তুমি দিবা ঠিক তার বিপরীত আউটপুট সে দিবে। তুমি যদি এর মান 1 দাও তাহলে কি দিবে, 0 দিবে। তুমি যদি এর মান 0 দাও তাহলে কি দিবে, 1 দিবে। তার মানে বুঝতেই পারছো যেহেতু এটা কি লাস্টে কি, প্রথমে দেখো এন্ড গেট থেকে প্রসেস হয়ে নট গেটের মধ্যে দিয়ে ঢুকছে, তাহলে নট গেটের রেজাল্ট কি আসছে, নট গেটের রেজাল্ট আসছে 0। তার মানে এই এন্ড গেটের রেজাল্ট কি আসবে, 1 আসবে। এন্ড গেটের রেজাল্ট কি আসবে, 1 আসবে, কারণ এন্ড গেটের রেজাল্টকেই সামনে আমি একটা নট গেট লাগাই দিয়েছি, দেন এটা প্রসেস হয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেছে। তাহলে আমি বুঝতেই পারছি যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে যদি 0 হয় তাহলে নট গেটের আমাদের নট গেটের সামনে যে ইনপুট সেটা কত ছিল, সেটা হচ্ছে 1 ছিল। তার মানে এন্ড গেটের ক্ষেত্রে কখন 1 হবে, যখন এ আর বি এর মান 1 1 হবে। তাহলে আমি বলতেই পারি, দেখো চিত্রটা যদি এরকম একটু ভেঙে ভেঙে বোঝাই, দেখো এ আর বি, দেখো এটা কি গেল, এটা আমাদের এন্ড গেট গেল। ঠিক আছে, এন্ড গেট গেল, আর তার সামনে একটা নট গেট আছে, তাহলে এই নট গেটের আউটপুট কত হচ্ছে, 0। তাহলে আমি যদি ব্যাকে আসি তাহলে আউটপুট যদি 0 হয় তাহলে ইনপুট কত হবে, অবশ্যই এখানে 1 হবে। তার মানে দেখো এই এন্ড গেটটার আউটপুট কখনো হবে যখন হচ্ছে দুইটা ইনপুটই 1 হবে, তার মানে এটা 1 এটা 1। তাহলে আমাদের রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে আমাদের দেখো বি নাম্বারটা। ঠিক আছে, তো এই যে গেট রিলেটেড অর গেট, নর গেট, এন্ড গেট, নট গেট, ঠিক আছে, তো এই ধরনের গেট রিলেটেড প্রশ্নগুলো কিন্তু রাবিতে প্রায়ই আসতে দেখা যায়। তো তুমি যদি গেটগুলো সম্পর্কে ভালোমতো আইডিয়া রাখতে পারো একটা প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবা। তো বুঝতে পারছো আশা করি। তো এখানে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হলো, যদি আমরা এ ও বি এর দুইটা ইনপুটের মানে যদি 1 দেই সেই ক্ষেত্রে এন্ড গেটের রেজাল্ট আসবে 1, আর তার সামনে একটা নট গেট লাগাইছি যার ফলে আউটপুট আসে কত, 0। ওকে, বুঝতে পারছো? তাহলে অ্যানসার কত হবে, 1 এবং 1, এ আর বি এর মান 1 1 হবে। নেক্সট আসো পরবর্তী প্রশ্নে। তো এবার দ্বিতীয় প্রশ্নটা আসছে মূলত আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আপেক্ষিকতা রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, ওখানে দ্রুতি রিলেটেড একটা টপিক ছিল না, বেগ নির্ণয় টাইপের, ওই টপিক থেকে। তো দেখো কোন একটা বস্তুর মোট শক্তি তার স্থির অবস্থার শক্তির কত গুণ, 1.25 গুণ। তাহলে এখানকার যে মোট শক্তি ই, এটা বলতো ই নট এর কত গুণ, ই নট এর হচ্ছে 1.25 গুণ। ঠিক আছে, ই এর মানটা কত হবে, 1.25 গুণ ই নট এর। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে দ্রুতি কত, তো এই যে আপেক্ষিকতা, এই ক্ষেত্রে আমরা দ্রুতি বের করার সূত্র কি জানি, শর্টকাট দেখছিলাম ভি, এটা সমান হবে √1 মাইনাস তুমি উপরে দিবা কি বলতো, উপরে দিবা আছে ছোট মান, আর নিচে দিবা কি বলতো, নিচে দিবা আছে বড় মান, তারপর স্কয়ার, আর সবার শেষে কি হবে, সি বা আলোর বেগ। ঠিক আছে, তো এটা হচ্ছে আপেক্ষিকতার ক্ষেত্রে, সেটা ভরের গুণ হোক, যদি বলে ভর গতিশীল অবস্থায় ভর এত গুণ হলো নিশ্চল ভরের থেকে, বা হচ্ছে দৈর্ঘ্য হোক, মানে আপেক্ষিকতা যাই ঘটনা ঘটুক না কেন, দৈর্ঘ্য হোক, ভর হোক, শক্তি হোক, সবার ক্ষেত্রেই তোমাকে যদি দ্রুতি বের করতে বলে সেই ক্ষেত্রে দ্রুতি নির্ণয়ের সূত্র কি হবে, v =
1 মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান তারপর স্কয়ার ইনটু সি, সিটা কিন্তু রুটের বাইরে। ওকে, আচ্ছা তাহলে এবার আমি দেখো 1.25 কে একটু ভগ্নাংশ আকারে লিখতে পারলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। তাছাড়া এখানে স্কয়ার আবার রুট আছে, ঝামেলা হয়ে যেতে পারে। তো দেখো 1.25 এটাকে কি লেখা যায়, 1.25 কে কিন্তু আমি লিখতে পারি হচ্ছে ইকুয়াল দেখো 5/4 লেখা যায়। 5/4 মানে কিন্তু 1.25। ওকে, তাহলে আমরা এখানে বড় মানটা কত 1.25, ছোট মান মানে কি এই যে ই নটটাকে তো একই ধরছো, একের তুলনায় 1.25 হয়েছে তাই না, তাহলে ছোট মান কত 1 আর বড় মান কত 1.25 বা 5/4। তাহলে দেখো এখানে আমরা বেগের মানটা বের করে ফেলি, রুট ওভার 1 মাইনাস ছোট মান কত, ছোট মান হচ্ছে 1 আর বড় মান কত, বড় মান হচ্ছে 5/4, এটার উপর স্কয়ার গুণ হচ্ছে সি। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন দেখো 5/4 1/5/4 তার মানে কি উল্টায় যাবে না, তো যদি উল্টায় যায় তাহলে কি হচ্ছে ঘটনা 1 মাইনাস 4/5 হইলো, 4/5 হয়ে গেল, উল্টায় গেল 1/5/4 উল্টায় যাবে, তারপরে কি বলতো স্কয়ার ইনটু সি। তো এখানে যদি আমরা দেখো এখন ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে ভি, এটা সমান কত আসলো দেখো 16 আর নিচে কত 25, তার মানে দেখো রুট ওভার 1 মাইনাস 16 বাই হচ্ছে 25 ইনটু দেখো এখানে সি। ওকে, সি বা তুমি আলোর মান বসাবা, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে অপশন সাংখ্যিক ভাবে, তো আমরা সি এর মানটা বসে ক্যালকুলেশন করে ফেলবো। তো দেখো এখানে যদি লসাগু করো তাহলে দেখো 25 মাইনাস হচ্ছে 16 ডিভাইড বাই 25 গুণ হচ্ছে সি। তাহলে তুমি দেখতে পাচ্ছ 25 মাইনাস 16 মানে কি 9 থেকে আর নিচে থাকে 25, তাহলে 9/25 রুট করলে কত হবে 3/4, 3/5 রুট করলে কত হবে 3/5 ইনটু সি এর মান কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। এখন কত হলো ভাই, এবার ক্যালকুলেশন করবো কিভাবে, খুবই সহজেই করবা, তুমি 3 3 কে 9 দিয়ে করতে পারো, ঠিক আছে। দেখো 3 3 কত 9 হয়, 9 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত থাকে দেখো তো, এখানে 5 দিয়ে আমরা কি করব 9 কে ভাগ করব, কয়বার যায় একবার যায়, একবার যায়, তাহলে দেখো আর যাচ্ছে না, তাহলে এখানে 4 থাকলো, তাহলে আমরা কি করব একটা দশমিক নিয়ে এখানে কি করব বলো তো শূন্য দিয়ে দিব, তাহলে 5 8 কত হয় 40 না, তাহলে 5 8 40, তাহলে এখানে 40 দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়ে গেল কাটাকাটি। তার মানে 5 দিয়ে 9 কে তুমি ভাগ করলে কত হবে 1.8 আসবে, তো আমরা কাটাকাটি করে কি পেলাম 1.8, এই পাশে পাওয়ার কত 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে। তাহলে বেগ যেহেতু বলছি তাহলে এটা কি হবে মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে, ঠিক আছে। তো তোমাকে যদি এরকম আপেক্ষিকতা দেওয়া থাকে, যদি বেগ বের করতে বলে কি করব v = রুট ওভার 1 মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান স্কয়ার। যেহেতু ছোট মান কি তুলনা করা হচ্ছে এক হিসেবে, তাহলে আমরা ছোট মানটা কি এক ধরছি আর বড় মানটা কত গুণ সেটা হবে 1.25, ওইটা মূলত বড় মান, ঠিক আছে, ওইটা বড় মান স্কয়ার ইনটু সি, সিটা কিন্তু রুটের বাইরে হবে। ওকে, যদি তোমাকে সি দিয়ে অপশন থাকে, সি দিয়ে মনে করো সাপোজ এরকম 3/5 ইনটু সি এরকম থাকলো, তাহলে তো অপশন থাকলোই, আর সংখ্যা ভাবে বললে এভাবে মান বসাই দিবা সি এর, তারপর ক্যালকুলেশন করবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার সব পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে কোনটি। বুঝো, রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে আর কৌণিক গতির ক্ষেত্রে সেই ভূমিকা কে পালন করে। তো এটা আমরা একটা চার্ট দিয়ে বুঝবো, এটা আসলে মনে রাখা দরকার। কৌণিক এবং রৈখিক এদের মধ্যে যে সম্পর্ক না, এটা তোমার থেকে প্রায় প্রশ্ন আসে, প্রায় প্রশ্ন এসে থাকে। তো এগুলো আমরা একদম সুন্দর করে সব সাজাই লিখবো, ঠিক আছে। তো দেখো এখানে খেয়াল রাখবা কোনটা কার সাথে তুলনা করা হয়, কোনটা কার সাথে তুলনা করা, এটা আমরা এই পাশে রাখবো রৈখিক, এই পাশে রাখবো হচ্ছে রৈখিক, আর এই পাশে রাখবো হচ্ছে কৌণিক, ঠিক আছে। এই পাশে রাখবো হচ্ছে কি বলতো কৌণিক, বোঝা গেল, এই পাশে রাখবো হচ্ছে কৌণিক। তো আমরা যদি একটু দেখি, দেখো প্রথমে আসা রৈখিকের ক্ষেত্রে আমাদের যে সরণ, রৈখিকতে আমাদের যে সরণটাকে আমরা কি দ্বারা এস দ্বারা প্রকাশ করি, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর 2 নাম্বার এখানে 1 নাম্বার দেখো কৌণিকের ক্ষেত্রে আমরা কি বলতে হবে কৌণিক সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি থিটা দ্বারা প্রকাশ করি। তো সম্পর্কটা কি হয়, সম্পর্ক এখানে এস ইকুয়াল টু কত হয় বলো আর থিটা, এস ইকুয়াল টু কত হয় আর থিটা। 2 নাম্বার দেখো ভর, এই ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি। আর এখানে দেখো এখানে হচ্ছে কৌণিকের ক্ষেত্রে ভরটাকে কি রাশি হিসেবে এখানে তুলনা করা হয়, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। এখানে কি হয় জড়তার ভ্রামক। তো রৈখিক সূত্রে তুমি যেখানে এম বসাবা, কৌণিক সূত্রে সেখানে কি বসাবো জড়তার ভ্রামক বা আই বসাবো, জড়তার ভ্রামক বা হচ্ছে আই বসাবো। যেমন আমি যদি বলি দেখো শক্তি কি হয় হাফ, শক্তি ই এটা সমান আমরা কি জানি হাফ এমভি স্কয়ার, হাফ কি হয় এমভি স্কয়ার। তো কৌণিকের ক্ষেত্রে কি হবে, কৌণিকের ক্ষেত্রে হাফ বসাবো, এম এর জায়গায় কি বসাবো, এম এর জায়গায় আমরা আই বসাবো, এবং যেহেতু কৌণিক তাই না, তাহলে এখানে কি হবে কৌণিক বেগ হবে হাফ আই ওমেগা স্কয়ার। অর্থাৎ তুমি জাস্ট রৈখিকের সম্পর্ক এবং কৌণিকের সম্পর্ক যদি জানো যে কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করা হয়, তাহলে সূত্র জাস্ট প্রতিস্থাপন করে দিলে কাজ হয়ে গেল। তাহলে আমরা দেখো রৈখিক অবস্থায় ভর যে ভূমিকা পালন করে, ঘূর্ণন অবস্থায় বা কৌণিক অবস্থায় জড়তার ভ্রামক সেই জিনিস তুলনা করে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরে যদি আমরা আসি বেগ, রৈখিক বেগ এখানে আসা রৈখিক বেগ ভি এটা সমান, এটা আমরা পরে লিখছি, আর এখানে 3 এটা কি বলতো এটা হচ্ছে কৌণিক বেগ,
এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, ঠিক আছে। কৌণিক বেগ এখানে কি হিসাবে করা, ওমেগা হিসাবে প্রকাশ করে। তাহলে ভি এটা সমান কিন্তু ওমেগা ইন্টু আর, ঠিক আছে। এই সূত্রটা আবার আসে যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা, সবগুলা লিখে দিচ্ছি আমি একবারে। এরপর আসা হচ্ছে ত্বরণ, রৈখিক ত্বরণ। তো রৈখিক ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এখানে সেম ভাবে তোমার হচ্ছে কি বলতো, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, আলফা দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে। তো এখানে ত্বরণটা, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, এ ইকুয়াল হচ্ছে আলফা ইন্টু আর, আলফা ইন্টু আর। এবার 5 নম্বর আসো, 5 নম্বর আমরা বল, এই যে বল, বলটাকে আমরা কি দ্বারা, এফ দ্বারা প্রকাশ করি না। আর সেম দেখো বলের কাজ কি, একটা স্থির বস্তুকে গতিশীল করা। সেম ভাবে কৌণিক অবস্থায় আমরা কি করি, একটা স্থির বস্তুকে ঘূর্ণন করতে যেটা লাগে সেটা মূলত টর্ক, মানে একই কাজ। এখানে গতিশীল করতে তুমি যেটা প্রয়োগ করছো ওইটা হচ্ছে বল, আর এখানে ঘুরাইতে যা প্রয়োগ করছো এটা হচ্ছে টর্ক, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে টর্ক, এটা হচ্ছে টর্ক, টর্ক টাও, এটা সমান সমান আবার লেখা যাচ্ছে আর ক্রস এফ। তো এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাও ইকুয়াল টু কত হবে, আর ক্রস এফ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বরে আমরা যাব হচ্ছে ভরবেগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভরবেগ। তো ভরবেগ, এই ভরবেগকে আমরা কি এখানে পি দ্বারা প্রকাশ করি। আর এখানে 6 নাম্বার, এটা আমাদের কি বলতো, কৌণিক ভরবেগ। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেখানে এল এটা সমান কত হবে, আর ক্রস পি, আর ক্রস পি। তো এই যে সম্পর্কগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। তো কোনটার সাথে কোনটা সম্পর্ক, এখানে আমি চার্ট লিখে দিলাম, তো এটা তোমরা একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা, ভরের ভূমিকা পালন করে কে, ভরের ভূমিকা পালন করে হচ্ছে জড়তার ভ্রামক বা আই, ঠিক আছে, জড়তার ভ্রামক বা আই। এটা একটু মাথায় রাখবা, বুঝতে পারছো। আচ্ছা নেক্সটে আসো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলছে যে এম ভরের একটা স্থির বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। তাহলে ভূমি থেকে 15 মিটার উচ্চতায়, ভূমি থেকে কত মিটার উচ্চতায়, 15 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। তাহলে গতিশক্তি যেটা আছে ই কে, এই ই কে এটা কত বলতো, বিভব শক্তির 5 গুণ, 5 ইন্টু হচ্ছে ইপি, ঠিক আছে। এটা দেওয়া আছে কতটুকু, 15 মিটার উচ্চতায়। এবার দেখো বস্তুটা ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে। তো এখানে অনেকে দেখো, যদি আমাদের এইচ দেওয়া থাকতো যে কত উচ্চ থেকে ফালাইছে, তখন আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যে বিভব শক্তি, সেম ওই শক্তিটাই কিন্তু কি হচ্ছে বলতো, যখন ভূমিতে আপতিত হচ্ছে, ভূমিতে পতিত হচ্ছে, তো ওই মুহূর্তে গতিশক্তির সমান শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা পাই, ঠিক আছে। সর্বোচ্চ উচ্চতায় সাপোজ এই উচ্চতায় আমরা ফেললাম, তো এই যে সর্বোচ্চ উচ্চতায় ভি এর মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এখানে যে মোট শক্তি, এখানে যে মোট শক্তিটা থাকে, টোটাল শক্তি, এটা কার সমান হয়, বিভব শক্তির সমান, এম জে এইচ। আবার দেখো এই অবস্থানে এইচ এর মানটা কি 0, তাহলে এখানকার যে মোট শক্তি, এখানকার যে মোট শক্তিটা থাকে এটা কার সমান হয়ে যায়, এটা হয়ে যায় আমাদের হাফ এম ভি স্কয়ার বা হচ্ছে গতিশক্তির সমান। তাহলে এখানকার যে বিভব শক্তি এবং এখানকার যে গতিশক্তি দুটাই কি সাথে সমান থাকে, ঠিক আছে। কেন, শক্তির সংরক্ষণশীলতা থেকে। তো যে কোনো একটা বিন্দুতে, এই যে এই বিন্দুতে আমাদের যে ই টোটাল এটাও সেম, এই বিন্দুতে ই টোটাল এটাও সেম, মানে তুমি যখন এই বস্তুটা পড়তেছে তার প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি এদের যে যোগফল এটা কি হয়, সমান হয়। এটা কি হবে, সমান হবে। তা দেখো এই যে এই পয়েন্টে যে ই টোটাল এটা কত বলতো, গতিশক্তি যোগ হচ্ছে আমাদের বিভব শক্তি। এই গতিশক্তি এবং বিভব শক্তি যোগফল যেটা, এটাই কিন্তু ভূমিতে আপতিত হওয়ার সময় যে মোট গতিশক্তি তার সমান, বুঝতে পারছো। দেখো শক্তির সংঘর্ষতা আমরা কি জানি, দেখো তো ভূমিতে পতিত অবস্থায় প্রত্যেকটা বিন্দুতে বস্তুর মোট শক্তি মানে কি, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান থাকে। আর এই অবস্থানে কি হয় বলতো, সর্বোচ্চ উচ্চতাতে ভি এর মানটা যেহেতু 0 হয়ে যায়, তখন আমাদের গতিশক্তি তো 0, তাহলে মোট শক্তি কত হবে, বিভব শক্তির সমান। আর লাস্ট একদম শেষে যখন ভূমিতে পতিত হয় বা ওই অবস্থানে ভি এর মানটা থাকে কিন্তু এইচ এর মানটা 0 হয়ে যায়, যার ফলে মোট শক্তি কি হবে, জাস্ট হাফ এম স্কয়ারের সমান হবে। এতটুকুই কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এখানকার যে মোট শক্তি সেটা কত, হাফ এম স্কয়ার, আর এখানকার যে মোট শক্তি সেটা কত, ই প্লাস ইপি, দুইটা কিন্তু সেম। তাহলে আমরা এই পয়েন্ট আমাদের দেওয়া আছে ভূমি থেকে কতটুকু উচ্চতায়, 15 মিটার উচ্চতায়। তোমাকে জাস্ট তুমি যদি ক্যালকুলেশন করতে পারো, ওইখানকার 15 মিটার উচ্চতায় যে মোট শক্তি ওইটাই মূলত ভূমিতে আপতিত অবস্থায় মোট গতি শক্তির সমান, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা হিসাব করি, তাহলে 15 মিটার উচ্চতায়, ঠিক আছে, 15 মিটার উচ্চতায় আমরা হিসাব করবো, 15 মিটার উচ্চতায় আমরা মোট শক্তি হিসাব করব, ঠিক আছে। তাহলে বিভব শক্তি কত হচ্ছে, দেখো তো বিভব শক্তি ইপি এটা সমান কত হচ্ছে, আমরা জানি কত, এম জি এইচ। তাহলে এম কত, ভর তোমাকে দেওয়া নাই, এম ভর দেওয়া আছে, তাহলে এম জি এইচ এর মানটা কত, এইচ এর মান হচ্ছে 15, ঠিক আছে, বা আমরা এখানে কি লিখতে পারি 15 এম জি, ঠিক আছে। এটা বিভব শক্তি। তারপর দেখো গতিশক্তি কত, গতিশক্তি ই কে এটা কত, তো বলছে 15 মিটার উচ্চতায় গতিশক্তির মান বিভব শক্তির 5 গুণ, বিভব শক্তি কত গুণ, 5 গুণ, তার মানে 5 ইন্টু ইপি,
5 ইন্টু এবি, দ্যাট মিনস কত লাগে যায় 5 ইন্টু 15 mg। তাহলে দেখো 5 15 কত হয় 75 mg। তাহলে দেখো মোট শক্তি কত হবে দেখো তো এখানে, অতএব মোট শক্তি ই এটা সমান কত হচ্ছে, আমি পাচ্ছি কত বলতো 15 যোগ হচ্ছে 75 mg, তার মানে কত এখানে দেখো 90 mg। এটা তো বুঝছো তাই না? এটা বুঝছো না? তাহলে 15 মিটার উচ্চতায় মোট শক্তি কত হলো 90 mg। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা থেকে বলতে পারি যে এই অবস্থানে যে মোট শক্তি ওইটাই তো আমাদের এই অবস্থানে মোট শক্তির সমান, কারণ প্রত্যেকটা অবস্থানে মোট শক্তি কি থাকবে, স্থির থাকবে। এটাই মূলত শক্তির সংরক্ষণশীলতা। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি অতএব হাফ এমভি স্কয়ার, এটা সমান কত হবে ই টোটাল। কোথায়? ভূমিতে পতিত হওয়ার আগে, ঠিক আছে? তাহলে হাফ এমভি স্কয়ার সমান কত হবে ই টোটাল, যেখানে ই টোটালের মান কত দেওয়া আছে 90 এমজি আমরা পাইছি 90 এমজি। তো এটাই মূলত উত্তর, ওই দেওয়া আছে দেখো তো ডি নাম্বারে, ঠিক আছে? তো এইভাবে আসলে প্রশ্নগুলো সলভ করা হয়। যদি আমাকে এইচ উচ্চতা দেওয়া থাকতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই দেওয়া থাকে, বলে যে ভূমিতে পতিত অবস্থায় যদি এইচ উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয় তাহলে ভূমিতে পতিত অবস্থায় এর গতিশক্তি কত হবে বা বেগ কত হবে, তখন আমরা এখানকার যে এমজেস ওটা ইকুয়াল হাফ এম স্কয়ার ধরে ক্যালকুলেশন করি। বাট এখানে একটু ট্রিক্স খাটাইছে, তোমাকে টোটাল উচ্চতা না দিয়ে 15 মিটার উচ্চতায় বের করতে হবে, সমস্যা নেই। আমার যে উচ্চতায় দেওয়া বলুক না কেন, আমার যে টোটাল শক্তি ওই উচ্চতায় টোটাল যে শক্তি ওইটাই কিন্তু এই অবস্থানে আমাদের হচ্ছে হাফ এম স্কয়ার। আবার এখান থেকে কিন্তু তুমি এমজিএস এর মানটাও বের করতে পারবা। দেখো এখানকার যে 90 এমজি না, এটা ইকুয়াল কিন্তু এই অবস্থানে এমজিএস, তখন তুমি এমজি কাটা, তো এইচ এর মান কিন্তু 90 মিটার, এইচ এর মানটা কিন্তু 90 মিটার। এটা তোমাকে দিতে পারে যে কত উচ্চতা থেকে ফালা হয়েছিল, তখন তুমি যে এমজিএস এটা ইকুয়াল কত 90 এমজি, কারণ কি এই অবস্থানে মোট শক্তি ইকুয়াল কত হবে 90 এমজি। প্রত্যেকটা অবস্থানে মোট শক্তি হবে 90 এমজি করে। এখানে যদি হিসাব করো তাও 90 এমজি হবে, এখানে হিসাব করলে 90 এমজি হবে, ঠিক আছে? কারণ ভরের মান জি এর মান বসালে ক্যালকুলেশন সেম আসবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই বছর তোমাকে গতিশক্তি বের করতে বলছে, হয়তো আগামী বছর তোমাকে বলবো তাহলে এই অবস্থানে কত উচ্চতা থেকে ফালা হয়েছিল, তখন তুমি মোট শক্তি বের করে ওটা ইকুয়াল এমজিএস করে জেন এইচ এর মানটা বের করবা। এরপর দেখো তোমাকে বলছে ঘর্ষণ বলের কাজ কি হয়। তো ঘর্ষণ বলের ক্ষেত্রে কি হবে বলতো? ঘর্ষণ বলের ক্ষেত্রে মূলত হচ্ছে তোমার যে সরণটা থাকে, সরণ এবং হচ্ছে প্রযুক্ত বল এফ, এটা কি থাকে পরস্পর বিপরীতমুখী, তার মানে মধ্যবর্তী কোণ কত থাকে বলতো 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা, এটা কত হয় বলতো 180 ডিগ্রি। তো কাজ ডাব্লিউ এটা সমান কত হবে এফ এস cos 180 ডিগ্রি। তো cos 180 মান কত আমরা জানি কি মাইনাস, তার মানে দেখো মাইনাস এফএস। তাহলে এটা কাজ কি হচ্ছে? ঋণাত্মক কাজ হচ্ছে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হয়? একটা ঋণাত্মক কাজ হয়, ঠিক আছে? ঋণাত্মক কাজ হয়। নেক্সট কোশ্চেনে আসো, আমাদের কি বলছে নিচের কোনটি আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কিত নয়, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কিত নয় বলছে। তাহলে এটা কিন্তু আমাদের বইয়ে সুন্দর মতো দেওয়া থাকে। দেখো এই যে আকাশ মেঘাচ্ছন্ন হলে শিশির পড়ে না, এটাও আর্দ্রতার ক্ষেত্রে। তারপর দেখো পাতার উপর শিশিরের বিন্দু গোলাকার। আচ্ছা এই যে এই প্রশ্নটাই দেখো ভুল, পাতার উপর শিশিরের বিন্দু গোলাকার। তো শিশিরের বিন্দু গোলাকার কেন হয়? তো গোলাকার হয় মূলত পৃষ্ঠ টানের জন্য, ঠিক আছে? পৃষ্ঠ টানের জন্য। তাহলে এটা যেহেতু পৃষ্ঠ টানের জন্য হচ্ছে, তার মানে বাকি অপশনগুলো আমার আর্দ্রতার ক্ষেত্রে সম্পর্ক সঠিক। আর এটা কি হলো? বি নাম্বার অপশনে আমরা পাইলাম যে পানির ফোঁটা যে গোলাকার, এটা কিসের জন্য হয়? আর্দ্রতার জন্য হয় না, এটা পৃষ্ঠটানের জন্য হয়। তাহলে উত্তর কিন্তু বি নাম্বারটাই। বাকিগুলো দেখো শীতকালে তুলনামূলকভাবে ভেজা কাপড় দ্রুত শুকায়, এটাও আর্দ্রতার জন্য বা বাষ্পায়নের জন্য। শীতকালে ফেট ছোট পটে, এটাও আর্দ্রতা বাষ্পায়ন, এই দুইটার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তো বইয়ে সুন্দর মতো দেওয়া আছে। আর আমরা দেখলাম যে পানির ফোঁটা শিশির গোলাকার কেন হয়? এটা পৃষ্ঠটানের জন্য হয়ে থাকে। তার মানে এটা অবশ্যই আর্দ্রতা এবং বাষ্পায়নের এদের সাথে সম্পর্কিত নয়। প্রশ্ন তাই বলছে সম্পর্কিত নয় কোনটি। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্ন। একটি লোন রোলার তোমাকে দেওয়া আছে। তো একটি লোন রোলার টানার সময় তুমি এর হাতলে আনুভূমিকের সাথে কোনটা কার সাথে আছে? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করো, তাহলে এটি টানার সময় কতটুকু ওজন কমে? আমরা জানি কি, যদি লোন রোলার তুমি যদি টানো সেই ক্ষেত্রে ওজনটা কম মনে হয়। কেন হয়? কারণ লম্ব অংশে যখন ভাগ হয়ে যায় তখন ওজনটা কমাই দেয় হিসাব এভাবে, ঠিক আছে? তো আমি যদি হিসাব চিত্র দেখাই, টানার সময় দেখো তুমি হচ্ছে এটা হচ্ছে আমাদের আনুভূমিক, ঠিক আছে? আনুভূমিক। তো আনুভূমিকের সাথে কি করছে? থিটা কোণ আমি টানতেছি। যখন থিটা কোণে টানি তখন এটার কি হয়? দুইটা উপাংশে ভাগ হয়ে যায়, দুইটা লম্ব উপাংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে লম্ব বরাবর, একটা হচ্ছে কি ভূমি বরাবর। তো দেখো এখানে কোণ দেওয়া আছে, এখানে থিটা,
ঠিক আছে, এটা থিটা দেওয়া আছে। তো এইটা মূলত আমাদের প্রযুক্ত বল যে আমি এফ বলে টানতেছি। তো এফ বলে টানলে কি হয় বলতো, দুইটা লম্ব অংশে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে ভর, এটার যে ভর এম, তাহলে ওজনটা এখানে মূলত তোমার লোন রোলারটা আছে, তা এর যে ওজন, এটা ওজন সবসময় কি বলতো নিচের দিকে কাজ করে, লম্ব হবে নিচের দিকে কাজ করে। তাহলে এটার যে ওজন সেটা কি করছে, নিচের দিকে কাজ করছে, এমজি নিচের দিকে কাজ করছে ওজনটা। ঠিক আছে, ওজনটা নিচের দিকে কাজ করছে। এবার দেখো এফ এর যে উপাংশ টানতেছি, এটা কি করছে, টানতেছি এদিকে টানতেছি, তাহলে এই বরাবর একটা উপাংশ ভাগ হলো, সেটা কত বলতো এফ কস থিটা, এই একটা উপাংশ, এবং উপরে দিয়ে একটা উপাংশ গেলো, সেটা কত বলতো এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আচ্ছা দেখো তো ওজনটা কমাচ্ছে কে, এফ কস থিটা কমাচ্ছে নাকি এফ সাইন থিটা কমাচ্ছে? আমাদের ওজনটা এম যে কোন দিকে কাজ করছে, নিচের দিকে না? তাহলে তার উল্টা দিকে যে কাজ করছে ওইটাই তো এটাকে ইলিমিনেট করছে বা এটাকে কমাচ্ছে। বিপরীতমুখী যে বল দিচ্ছি সেটা তো এমজি কে কমাচ্ছে, তাই না? তাহলে কমাচ্ছে কে, এই যে এফ সাইন থিটা না, এফ সাইন থিটা। তাহলে আমাদের যে উলম্ব অংশ এটা কি করছে, লোন রোলারের ওজনটা কমাচ্ছে। আর এফ কস থিটা এটা কি করছে, সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে। দেখো এটা কি করছে, এদিকে যাচ্ছে, সামনের দিকে যেতে সাহায্য করছে। আর এফ সাইন থিটা এটা কি করছে, ওজনটা কমাইতেছে। ঠিক আছে, তাহলে অতএব আমরা বলতে পারি ওজন কমে, অতএব ওজন কমে, ওজন কমে। এটা কত হবে, বলের উলম্ব দিকে উপাংশ এফ সাইন থিটা। তাহলে এফ এর মান দেওয়া আছে, কত বল প্রয়োগ করছে 19.6 নিউটন, 19.6 নিউটন। তার সাথে সাইন কত হয় বলতো, সাইন হচ্ছে 30 ডিগ্রি, মানে কত হাফ, 19.6 গুণ হচ্ছে হাফ, কাটাকাটি করো 9.8 আসে। ঠিক আছে, অথবা 9.8 নিউটন। ঠিক আছে, এর মনে রাখবে তো কতটুকু ওজন কমে, তাহলে হচ্ছে এফ সাইন থিটা, এভাবে হিসাব করে দিবা, কাজ শেষ। এবার আমরা যদি এখানে বলতো যে ঠেলার সময় কি হয়, ঠেলার সময় দেখো দেখো এবার আমরা দেখবো ঠেলার সময় তাহলে কি হয়। দেখো এখানে আমাদের এফ বল, এফ বলে তুমি কি করছো, রোলারকে ঠেলতেছো, এইভাবে ঠেলতেছো ভূমি আনুভূমিকের সাথে থিটা কোণে। তাহলে এটা যদি থিটা কোণ হয়, তাহলে তার ঠিক বিপরীত কোণ যেটা, এটাও থিটা কোণ হবে। দেখো ভূমির সাথে যে কোণটা সেটা আছে থিটা। তো আমরা যদি উপাংশে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে যেহেতু বলটা এইভাবে যাচ্ছে, তাহলে উপাংশ কি হবে, একটা নিচে যাবে, একটা সামনে যাবে। একটা সামনে নিয়ে যেতে সাহায্য করো, একটা কি নিচ বরাবর যাবে। তো নিচের দিকে যে উলম্ব উপাংশ এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে আমাদের এফ কস থিটা। এটা সামনে নিয়ে যেতে সাহায্য করছে, এটা সামনে নিয়ে যাচ্ছে। আর এই বরাবর উলম্ব দিকে নিচের দিকে সেটা কত হচ্ছে এফ সাইন থিটা, এটা কি করছে এফ সাইন থিটা। যেহেতু এটার যে ওজন, দেখো লোন রোলারটা যেটা ছিল তার যে ওজন এম যে, এটাও কি হচ্ছে নিচের দিকে কাজ করছে না, নিচের দিকে কাজ করছে। আবার এফ সাইন থিটা এটাও কি নিচের দিকে কাজ করছে। তো যেহেতু দুইটা বলই একসাথে নিচের দিকে একই দিকে কাজ করছে, তাহলে লব্ধি যে ওজনটা হবে সেটা কত, ডাব্লু ড্যাশ, এটা সমান কত হচ্ছে এমজি প্লাস দেখো এফ সাইন থিটা। তো দেখো প্রথমে এর ওজন ছিল হচ্ছে শুধুমাত্র এমজি, এরপর তুমি যখন ঠেলতেছো, ঠেলার ফলে যে উলম্ব অংশ নিচের দিকে এফ সাইন থিটা, এটাও কিন্তু তার থেকে বাড়তেছে। তার মানে ওজনটা কি বলতো বেড়ে গেল, ওজনটা বেড়ে গেল, যার ফলে ঠেলতে কিন্তু বেশি লাগে। তো তোমাকে যদি বলো কতটুকু ওজন বাড়ে, সেই ক্ষেত্রে এফ সাইন থিটা, কতটুকু ওজন কমে, সেই ক্ষেত্রে এফ সাইন থিটা। ওকে, তো দুইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে মৌলিক বল সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়। তো প্রথমে যদি আমরা বলি যে প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল রয়েছে, অবশ্যই মহাকর্ষ বল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল। দেন আসে দেখো মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বক বল হচ্ছে বিপরীত বর্গীয় বল, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসো সকল সবল নিউক্লিয় বল, মূলত এখানে সবল নিউক্লিয় বল হবে, ঠিক আছে। সবল নিউক্লিয় বলের পাল্লা খুবই বেশি, দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা বেশি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে সি নাম্বারটা দেখো, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল পাল্লা খুব বেশি, এটা কিন্তু ভুল। সবল নিউক্লিয় বলটা কি থাকে বলতো, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল কিন্তু অনেক শক্তিশালী। সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী বল, শক্তিশালী বল, শক্তিশালী বল, কিন্তু এর পাল্লা সীমিত। কিন্তু এর পাল্লা কি বলতো, এর পাল্লা হচ্ছে সীমিত বা স্বল্প। এর পাল্লা কি বলতো, একটা স্বল্প পাল্লার বল। এটা কি হচ্ছে, একটা স্বল্প বল, যেটা হচ্ছে 10⁻⁻15 থেকে 10⁻18, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে পাল্লাটা খুবই ছোট, পাল্লাটা খুবই ছোট। তাহলে সবল নিউক্লিয় বলটা মূলত শক্তিশালী বল হওয়া সত্ত্বেও এটার পাল্লা বা এটার যে রেঞ্জ, এটা কি খুবই ছোট। তার মানে এখানে রেঞ্জ তোমাকে বলছে খুব বেশি, তার মানে এটা ভুল। এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ হবে কম, পাল্লা কি হবে খুব কম, খুব কম পাল্লার একটা বল। সবল নিউক্লিয় বল কি হবে, একটা খুব কম পাল্লার বল, 10⁻⁻5 থেকে 10⁻18, খুব ক্ষুদ্র একটা পাল্লা। নেক্সট আসো, একটি উপগ্রহ
পৃথিবীর উপর অবস্থান ধরে রাখতে পরিধি x থেকে 2x দূরে চলে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো, পৃথিবীর উপর অবস্থান ধরে রাখতে হলে প্রথমে ছিল মনে করো এই অবস্থানে, দেন চলে আসছে কোথায়, এই অবস্থানে। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল x পরিধি, তারপর কি হলো 2x পরিধি। ওকে, তাহলে তার কক্ষপথের গতি কত হবে, বা কক্ষপথে তার বেগ কত হবে, কক্ষপথে গতি বা কক্ষপথে বেগ কত হবে। তাহলে একটা উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, উপগ্রহের ক্ষেত্রে বেগের সূত্র কি, v = √gm/r। তার মানে দেখো g এবং m এটা তো ফিক্স, তাহলে আমাদের কি ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি হচ্ছে, v = 1/r। এটা কেন লিখলাম √r, কারণ আমাদের এখান থেকে দেখো ব্যাসার্ধের সম্পর্কটাই আসবে, পরিধির কথা বলছে। প্রথমে যখন x ছিল তখন ব্যাসার্ধ একরকম থাকবে, তারপর পরিধি কি হলো 2x ছিল, তখন ব্যাসার্ধ একরকম থাকবে, কারণ পরিধির সাথে সম্পর্ক না, পরিধি থেকে ব্যাসার্ধটা বের করে দেন আমাদের এটার সাথে কম্পেয়ার করতে হবে যে বেগটা কত গুণ হলো। তাহলে চলো আমরা দেখি। তাহলে প্রথম যদি আসি, প্রথমে আমাদের কি ছিল বলতো, প্রথমে বলছে পরিধি কত x, পরিধি কত x। তাহলে ফার্স্ট কেস দেখো কেস 1, এখানে আমরা কি বলতে পারি, যদি পরিধি x হয় তাহলে আমরা দেখো 2πr1, প্রথম যেটা ছিল r1, প্রথম অবস্থায় প্রথম পরিধিতে r1 ব্যাসার্ধ ছিল, এটা ইকুয়াল কত x। তাহলে দেখো r1 এটা সমান আমরা লিখতে পারি x/2π, এটা আমরা পাইলাম। এবার আসো কেস 2 তে, সেকেন্ড কেসে আমাদের কি আসতেছে, যে পরিধি 2x দূরে চলে গেল, তাহলে এবার পরিধির মান কত 2x। তাহলে দেখো এখানে আমরা দ্বিতীয় অবস্থায় ব্যাসার্ধ কত হচ্ছে r2, কেন, কারণ আমরা ব্যাসার্ধের সাথে তুলনা করব। দেখো এই যে v প্রপোর্শনাল কত হচ্ছে 1/√r বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এর জন্য আমাদের ব্যাসার্ধের সম্পর্কটা লাগবে। এটা সমান কত, এটা সমান 2x। ঠিক আছে, তাহলে আমরা দেখো r2 এটা সমান কি লিখতে পারি, 2 × x/2π। দেখো তো x/2π এটা সমান কত, আলটিমেটলি r1 না, তাহলে তুমি কি লিখতে পারো r2 ইকুয়াল কত হবে 2r1, r2 কত হবে 2r1। তার মানে দ্বিতীয় অবস্থায় যে ব্যাসার্ধ সেটা কি হচ্ছে প্রথম অবস্থায় ব্যাসার্ধের দ্বিগুণ। এবার জাস্ট আমরা এই সম্পর্ক থেকে ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখছিলাম যে v2/v1 এটা সমান কত √r, কেন √r, এই যে v প্রপোর্শনাল কত 1/√r বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি, উপরে হবে r1, নিচে হবে কত ভাই r2। তার মানে দেখো √1/2, এই যে 2 আছে, r1 কাটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে v2 এটা সমান কত হচ্ছে 1/√2 × v1, বা হচ্ছে যেহেতু v1 যদি v হয়, v1 যদি যে আদি গতি কত v, বা আদি বেগ কত v, v1 এর মানটা v, তাহলে আমরা লিখতে পারি v2 কোন কত হচ্ছে v2 সমান v/√2। তো এটা কই আছে দেখো তো, b নাম্বার অপশন দেওয়া আছে, তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো আলটিমেটলি সলভ করা যায়। ঠিক আছে, তো দেখো প্রশ্নগুলো কিন্তু কনসেপ্টটা তোমাকে একটু ধরাই দিলে তুমি কিন্তু পারতেছো, বাট প্রশ্ন দেখা মাত্র কিন্তু মাথা ওলা যাবে। তো এই জন্য প্রত্যেকটা টপিকের কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি, বুঝতে পারছো? কারণ দেখো পরিধি থেকে তোমাকে যে ব্যাসার্ধ বের করতে হবে এটা কিন্তু সবাই আজ করবে না। ঠিক আছে, বাট তোমাকে যদি আমি একটু বলে দিতাম বা কোনোভাবে যদি এটা আইডিয়া করতে পারতা, তাহলে দেখো কত সহজ একটা প্রশ্ন। তো এরকম ভাবে কিন্তু রাবিতে প্রশ্নগুলো ঘুরায় পেঁচায় দেয়। সো রাবিতে যদি পরীক্ষা দিতে চাও ভাই, কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার রাখবা, টপিক থেকেই প্রশ্ন আসবে, সেম টপিক থেকে প্রশ্ন আসবে, কিন্তু তোমাকে প্রশ্নটা ঘুরাই দিবে। সো প্রত্যেকটা বিষয়ের কনসেপ্টটা ফুল ক্লিয়ার থাকলেই তুমি কিন্তু ফিজিক্সে ভালো করবা, তাছাড়া ফিজিক্সে মার্কগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। থিওরি প্রশ্ন এমনভাবে ঘুরাই দিবে যে তুমি ভুল করে আসবা। ওকে, তাহলে কাজ করবা, বিগত বছরের টপিকগুলোর কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখলে ইনশাআল্লাহ 60 থেকে 70% কমন পাবা। এবার দেখো আমরা যখন সামনের দিকে হাঁটি তখন মাটির উপর প্রযুক্ত যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, কার উপর বল, মাটির উপর যে প্রযুক্ত ঘর্ষণ বল। ঠিক আছে, মাটির উপর প্রযুক্ত ঘর্ষণ বল এটা কোন দিকে কাজ করে, যখন আমরা হাঁটার সময় আমরা কি করি, যে ভূমিতে কি করি, প্রতিক্রিয়া বল দেয়। ঠিক আছে, একটা যদি আমরা সরাসরি লাফাই তাহলে তো লাফ হবে, তাই না? তো যখন আমরা কি করবো, ভূমিতে একটা ক্রিয়া বল দিচ্ছি, ভূমি আমাদেরকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার ফলে আমরা কি সামনের দিকে আগাচ্ছি, তাই না? সামনের দিকে আগাচ্ছি। তো এই ক্ষেত্রে মাটি দ্বারা একটা ঘর্ষণ বল হচ্ছে এবং তোমার পা দ্বারা একটা ঘর্ষণ বল হচ্ছে। তো এখানে যেহেতু বলছে যে প্রতিক্রিয়া বলটা কি, প্রতিক্রিয়া বল কিন্তু বলের দিকে যাচ্ছে, বাট এখানকার যে মাটি দ্বারা যে প্রযুক্ত ঘর্ষণ বল সেটা কি করছে বলতো, তুমি সামনের দিকে আগায় যাচ্ছ, কি করছো, সামনের দিকে আগায় যাচ্ছ, বাট ঘর্ষণ বলটা কি করছে, তোমার বিপরীত দিকে কাজ করছে। মাটির উপর প্রযুক্ত বলে যে ঘর্ষণ বল সেটা কি কাজ করছে, তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে কাজ করছে, কি করছে, বিপরীত দিকে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি যে মাটির উপর যে প্রযুক্ত ঘর্ষণ বল এটা কোন দিকে কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে পিছনের দিকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, দুইটা সমান চার্জকে বায়ু থেকে অন্য একটা নিরোধক মাধ্যমে স্থাপন করলে মধ্যকার বৈদ্যুতিক বল কত হবে। তো দেখো এখানে মহাকর্ষ বল এখানে কুলম্বের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো কুলম্বের সূত্র আমরা কি জানি, 1/4πε0 × k, চার্জ দ্বয়ের গুণফল ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গের সমান। ঠিক আছে, এখানে এফসি কুলম্বের সূত্র,
তাহলে দেখো এখানে বলটা আমরা বলতে পারি, যেহেতু মাধ্যম চেঞ্জ করছো, মাধ্যম চেঞ্জ করলে তো আলটিমেটলি Q1 Q2 এগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে, Q1 Q2 আর এটা চেঞ্জ হবে না। মাধ্যম চেঞ্জ করলে কি হয়, এখানে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, এটা চেঞ্জ হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা চেঞ্জ হবে কখন, যখন তুমি মাধ্যম চেঞ্জ করবা, ঠিক আছে। তাহলে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যম, তোমাকে যদি বলে শূন্য মাধ্যমে কে এর মানটা কত হয়, কে এর মানটা 1 থাকে। বাট অন্য মাধ্যমে যখন তুমি নিয়ে যাচ্ছ, অন্য মাধ্যমে বা একটা নিরোধক মাধ্যমে কি হয়, কে এর মানটা 1 এর থেকে বেশি হয়ে যাবে, মানে কে এর মানটা কি বৃদ্ধি পাচ্ছে। বাট আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এখানকার সমীকরণ কি বলতো, FC প্রপোর্শনাল টু 1/k না, কে দেখো নিচে আছে, তার মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তার মানে একটা যদি বাড়ে অপরটা কি হবে, কমবে। তাহলে কে এর মান যেহেতু বাড়তেছে, তাহলে এফ এর মানটা কি বলতো, হ্রাস পাবে না, কারণ সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতেই পারি যে যদি অন্য একটা নিরোধক মাধ্যম স্থাপন করা হয়, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মানটা বৃদ্ধি পায়, যার ফলে এফ এর মানটা হ্রাস পায়। অ্যান্সার কোনটা হবে, এই নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা। তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। আবার অন্য একটা প্রশ্ন তোমাকে বললো যে মধ্যবর্তী দূরত্ব আমি দ্বিগুণ করলাম, চার্জ দ্বয়ের মানটা অর্ধেক করলাম, সেই ক্ষেত্রে কত হবে, এরকম ভাবেই দিতে পারে। টোটাল সূত্রটাই তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা শুধুমাত্র 1/4πε0 এটা মাথায় রাখি, 9 × 10⁹ দিয়ে গুণ করে দিই, বাট টোটাল সূত্রে যে কে আছে এখানে এপসিলন ইনটু কে, এটা খেয়াল থাকে না, তার ফলে ভুল করে আসি, ঠিক আছে। এজন্য প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট জানা জরুরি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি নদীর প্রস্থ তোমাকে দেওয়া আছে ডি, প্রস্থ, ঠিক আছে, প্রস্থ এটা ইম্পর্টেন্ট, প্রস্থ ডি দেওয়া আছে। এবার দেখো নদীর স্রোতের বেগ তোমাকে দেওয়া আছে এ, তাহলে স্রোতের বেগ কত, এ আমরা অনেক সময় ধরে কি ইউ ধরি, তাই না। আবার দেখো নৌকার বেগ কত, বি দেওয়া আছে, আমরা এটাকে ভি ধরি। তো তোমাকে বলছে বি এর মানটা বেশি, মানে নৌকার যে বেগ এটা কত বেশি। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে নৌকার কত সময় লাগবে। ন্যূনতম দূরত্ব মানে কি বলতো, ঠিক সোজাসুজি তুমি যদি পার হতে চাও, তাই না, সোজাসুজি দূরত্ব তো কম লাগবে, তুমি যদি এইভাবে গেলে দূরত্ব বেশি লাগবে, এইভাবে গেলে দূরত্ব বেশি লাগবে। সোজাসুজি যদি পার হতে চাও, তাহলে কি প্রস্থ বরাবর যদি পার হতে চাও, সেই ক্ষেত্রে মূলত সময়টা কত। তো এই ক্ষেত্রে আমাদের যে লব্ধি বেগটা কাজ করে, লব্ধি বেগ, নদী পার হতে যে লব্ধি বেগ যেটা ভি, এটা সমান কত হয় জানো, এটা সমান কত হয় বলতো, ভি এটা সমান মূলত হয় হচ্ছে √v² - u² ছিল, বাট এখানে ভি কত, ভি হচ্ছে বি দেওয়া আছে, তাহলে এখানে আমরা বলতে পারি v² - a²। এটা হচ্ছে মূলত নদী যদি সোজাসুজি তুমি পার করতে চাও, সেক্ষেত্রে লব্ধি বেগ কত হবে, √v² - a², বা নৌকার বেগ স্কয়ার মাইনাস হচ্ছে স্রোতের বেগ স্কয়ার, ঠিক আছে। এবার অতএব সময়, ন্যূনতম দূরত্বের সময়, ঠিক আছে, ন্যূনতম দূরত্বের সময় সময়টি কত, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, যদি দূরত্ব এবং বেগ দিয়ে ভাগ করে দাও s/v দিয়ে, তাই না। তাহলে s কত, এখানে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে দেখো প্রস্থ বরাবর, তাহলে এটা d, ভি কত লব্ধি বেগ, তার মানে কি √v² - হচ্ছে a²। তো এটা হচ্ছে মূলত উত্তর। সূত্র তোমাকে বের করতে হবে, d/√v² - a², এই যে নাম্বারটা, ঠিক আছে। তো নদী নৌকা থেকে প্রশ্ন খুব একটা আসে না, বাট আসছে এই বছর সূত্র থেকে। তো যারা সূত্রগুলো দেখে গেছিলা, তারা মোটামুটি এই প্রশ্ন সলভ করে আসতে পারছো। এরপরে দেখো 48 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের পাল্লা 25 গুণ করতে হলে গ্যালভানোমিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করতে হবে। তো দেখো এই যে গ্যালভানোমিটার এবং শান্ট, এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলছে, মূলত প্রবাহ মাত্রা কত গুণ বৃদ্ধি করতে হলে, 45 গুণ বৃদ্ধি করতে হলে কতটুকু শান্ট যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে এই সূত্র আমরা কি জানি যে এস, শান্টের সূত্র কি হবে, SG/n-1। তো এনটাকে এন হচ্ছে কত গুণ পাল্লা বৃদ্ধি করা হয়, তো এখানে এন এর মান তোমাকে দেওয়া আছে কত, এন এর মান তোমাকে 25 দেওয়া আছে। আবার দেখো এই যে এত রোধের একটি গ্যালভানোমিটার, তাহলে জি এর মান তোমাকে দেওয়া আছে কত, 48 দেওয়া আছে, এস = হোয়াট, তাহলে বসাই দাও এখানে। জি এর মান কত, জি এর মান তোমাকে দেওয়া আছে 48 ওহম, এই যে 48, এন এর মান কত গুণ বৃদ্ধি করবে, 25 গুণ। দেখো 25 মাইনাস হচ্ছে 1, তাহলে দেখো 48 মাইনাস হচ্ছে 24, কাটাকাটি করো, কত থাকে 2 ওহম, ঠিক আছে। 2 ওহমে একটা শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে, आंसर কিন্তু ডি নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো আসে, তো সূত্রগুলো খেয়াল রাখবা, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো নেক্সট কোশ্চেন। তোমাকে বলছে দ্রুত ছুটে আসা দুইটা গোলককে একই বল প্রয়োগ করে সমান সময় থামিয়ে দিল। প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, একই বল, সমান বল তুমি প্রয়োগ করছো দুইটার জন্য, এবং সমান সময়, সমানও কিন্তু তোমার দেখো প্রযুক্ত বলও সমান এবং সময়টাও সমান,
ঠিক আছে, থামিয়ে দেওয়া হলো। থামিয়ে দিলে কি হয় বলতো, শেষ বেগ শূন্য হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম গোলকের ভর দ্বিতীয় গোলকের ভরের যদি দ্বিগুণ হয়, প্রথম গোলকের যে ভরটা আছে, প্রথম গোলকের যে ভরটা আছে এটা কি দ্বিতীয় গোলকের ভরের দ্বিগুণ। ঠিক আছে, দ্বিতীয় গোলকের ভরকের দ্বিগুণ। তাহলে প্রথমটির বেগ দ্বিতীয়টির কত গুণ হবে, প্রথমটির বেগ দ্বিতীয়টার কত গুণ হবে, তার মানে v1 এটা ইকুয়াল টু ওয়ার্ড আলটিমেটলি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখো। দেখো বল আর তোমাকে সময় দেওয়া আছে, ঠিক আছে, বল আর সময় দেওয়া আছে, যেহেতু থামাইছো, তাহলে যেহেতু গতিশীল অবস্থায় ছিল তার মানে একটা ভর বেগের একটা কাহিনী এখানে আছে। তাহলে আমরা কি জানি যে একটা দুইটা সিস্টেম, দেখো এখানে একটা বল, তুমি বল প্রয়োগ করে থামাইছো একটা প্রসেস, দেন একটা প্রসেস বল প্রয়োগ করার আগে। তাহলে প্রাথমিক অবস্থায় দেখো আমাদের আদি ভরবেগ, আমরা কি জানি যে আদি ভরবেগ ইকুয়াল টু কত বলতো, শেষ ভরবেগ না, এগুলো কত হবে, শেষ ভরবেগ, শেষ ভরবেগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আদি ভরবেগ এগুলো কত হবে, শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ এখানে কত হচ্ছে দেখো তো, m1 e1, ঠিক আছে, m1 e1 প্লাস হচ্ছে m2 u2, এভাবে তুমি ধরে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার আদি ভরবেগ শেষ ভরবেগ, এখানে আমরা ভরবেগের পরিবর্তন হিসাব করতে হবে, যেহেতু আমাদের হচ্ছে এখানে দেখো f আর t দেওয়া আছে। দেখো বল এবং হচ্ছে সময়ের গুণফল, এটা সমান আমরা কি নেব, বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন। দেখো ft এটা সমান কত, এটা সমান আমরা জানি কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো উভয়ের জন্য কি বল এবং সময় সমান, বল এবং সময় সমান, তার মানে উভয়ের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কি হবে বলতো, সমান হবে। উভয়ের ক্ষেত্রে যেহেতু ft এর মান সমান, দেখো প্রযুক্ত বল সমান এবং সমান সময় থামাই দেওয়া হলো, তাহলে আমি বলতে পারি যে ডেল p1 ইকুয়াল কত হবে, ডেল p2। যেহেতু শেষ অবস্থায় কি v2 ড্যাশ v1 ড্যাশ এটা কত 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম অবস্থায় শুধুমাত্র কি আদি বেগ থাকতেছে, তাহলে আমরা এখানে m1 v1 লিখতে পারি, এই পাশে কত m2 v2 লিখতে পারি। ঠিক আছে, এটা গেল। তাহলে আমরা কনসেপ্টটা কই থেকে আসছে, সমান সময় সমান বল দিছে, দিয়ে থামাই দিছে, তাহলে কি ভরবেগের পরিবর্তনটা উভয়ের ক্ষেত্রে সমান হবে। তাহলে ওইখান থেকে আমরা বসাইছি। দেখো m1টা কি হচ্ছে, m1 হচ্ছে 2m2, আগের তুলনায় দ্বিগুণ, এটা v1, আর এখানে তোমার হচ্ছে m2 v2 আছেই, তাহলে m2 m2 কাটা গেল। তাহলে দেখো এই পাশে কি থাকলো 2v1, এটা সমান কত v2, অতএব v1টা বের করতে বলছে, প্রথমটির বেগ দ্বিতীয়টা কত গুণ, তাহলে দেখো v1 এটা সমান কত হচ্ছে v2/2, এটাই মূলত আমাদের উত্তর। আগের তুলনায় কত গুণ হবে, মানে v আগে দ্বিতীয়টার তুলনায় অর্ধেক হবে। ঠিক আছে, প্রথমটির বেগ দ্বিতীয়টির অর্ধেক হবে, বুঝা গেল। তাহলে প্রশ্ন দেখছো কোন কনসেপ্ট থেকে আসতেছে, থামাই দিছো, ভরবেগের যে পরিবর্তন, যেহেতু বল এবং সময় উল্লেখ করে দিছে দুইটার ক্ষেত্রে সমান, তাহলে দুইটার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা সেম হবে। তাহলে ডেল p1 ইকুয়াল টু কত, ডেল p2। তাহলে আমাদের যেহেতু শেষ বেগটা 0, তো আমরা ডাইরেক্ট এখানে আদি ভরবেগের গুণফল আদি ভরবেগ লিখতে পারি। তো m1 v1 ইকুয়াল টু কত, m2 v2, দেন ক্যালকুলেশন করে বসাই দিলাম। ওকে, তো এইভাবে প্রশ্নগুলো দেয়, তো খেয়াল রাখবা। আমরা কি জানি যে ft বলের ঘাত, এটা সমান কত হবে, m ডেল v, বলের ঘাত ইকুয়াল কত হয়, ভরবেগের পরিবর্তন। এবার তোমাকে এফআরটি দেওয়া থাকে, বলো যে ভরবেগের পরিবর্তন কত বের করো, এরকম প্রশ্ন কিন্তু আসে। এবার দেখো তুমি একটা নুড়ি পাথরকে সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, তাহলে বৃত্তাকার পথে যদি ঘোরাও তাহলে কাজ কি হবে বলতো, বৃত্তাকার পথে তুমি যখন ঘোরাও না, তখন এর যে কেন্দ্রমুখী বল এটা কি করে বলতো, ব্যাসার্ধ বরাবর কাজ করছে, এবং এর যে সরণ সেটা কিন্তু স্পর্শক বরাবর, তাহলে সরণ এবং বলের মধ্যবর্তী কাজ কোণ কত, কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো ডাব্লিউ এটা সমান কত হচ্ছে এফ এস cos 90 ডিগ্রি মান কত 0, তার মানে কত হচ্ছে 0। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হয়, শূন্য হয়। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, এটা কত হবে, ডাব্লিউ এটা সমান কত 0। তার মানে তোমাকে বৃত্তাকার পথে বললে বা ঘূর্ণায়মান অবস্থায় কাজ কত হবে, যাই বলুক না কেন, সেই ক্ষেত্রে রেজাল্ট কত হবে, 0 হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন একটা এক্সপেরিমেন্টারে প্লাস 0.02 সেন্টিমিটার ইরর আসছে, তাহলে 0 ইরর সংশোধন না করা হলে এক্সপেরিমেন্টার দ্বারা নির্ণীত বক্রতা ব্যাসার্ধ কি হবে। তাহলে আমাদের যে শূন্য ত্রুটি, 0 ইরর বা শূন্য ত্রুটি কত দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, কি দেওয়া আছে, শূন্য ত্রুটি। এখানে শূন্য ত্রুটির মানটা কি বলতো, শূন্য ত্রুটির মানটা কিন্তু ধনাত্মক। ঠিক আছে, শূন্য ত্রুটির মানটা কি, ধনাত্মক। তো মান যেহেতু ধনাত্মক মানে কি 0.02 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে এত সেন্টিমিটার কি বৃদ্ধি পাবে, তখন আমরা প্লাস মাইনাস দিয়ে কি বোঝাই, দেখো তো যে 5 প্লাস মাইনাস 0.02 এতটুকু। তাহলে এটা দ্বারা কি বোঝায় যে 5 থেকে 0.02 কমতেও পারে মাইনাস দ্বারা, প্লাস দ্বারা কি বাড়তেও পারে। তো যেহেতু এখানে প্লাস কথা উল্লেখ করে দিছে এবং এই ত্রুটি তুমি
ঠিক করলা না, না ঠিক করলে কি হবে, এটা সবসময় কি 0.02 পরিমাণ বেশি দিবে, 0.02 পরিমাণ বেশি দিবে। তাহলে মানটা যে পাবো সেটা কি প্রকৃত মানের থেকে সবসময় বেশি হবে যদি তুমি ত্রুটিটা ঠিক না করো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে প্রকৃত মানের থেকে বেশি। যদি এখানে মাইনাস থাকতো তার মানে কি যে প্রকৃত যে মানটা আছে ত্রুটির কারণে এই মানটা এতটুকু পরিমাণ কম দিবে। আর যে পজিটিভ ত্রুটি তার মানে কি তুমি এই ত্রুটির কারণে স্পেরোমিটারটা কি করবে, যখনই যাই মাপো না কেন 0.02 পরিমাণ বেশি মাপ দিবে। তাহলে অ্যান্সার কোনটা, প্রকৃত মানের থেকে বেশি। ঠিক আছে, অ্যান্সার হবে প্রকৃত মানের থেকে বেশি। এরপর সব পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে অভিকর্ষ স্তরের মান কত? চেঞ্জ করা হয়েছে কি, ভর আর ব্যাসার্ধ চেঞ্জ করা হয়েছে। তাহলে দেখো জি, এটা আমরা কি জানি, জিএম বাই হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে ভর এবং ব্যাসার্ধের সম্পর্ক, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো জি প্রপোর্শনাল টু এম ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে, এম ডিভাইড বাই আর স্কয়ার। তো এখান থেকে আমরা লিখি চলো, তাহলে জি2 ডিভাইড বাই জি1, যেহেতু শেষ অবস্থায় আমাদের কত আসছে এটা বের করব। তাহলে কত আসছে দেখো তো, উপরে হবে m2 ডিভাইড বাই m1, আর যেহেতু ব্যাসার্ধের কি বলতো ব্যস্ত আমাদের সম্পর্ক না, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে r1 ডিভাইড বাই r2 এটা স্কয়ার। দেখো এখানে কি বলছে, তুমি কি করলা, ভর এবং ব্যাসার্ধ উভয় অর্ধেক করা হলো, তাহলে m2 বাই m1 এটা কত আসছে, অর্ধেক করা হয়েছে। অর্ধেক মানে কি, এখানে তোমার হাফ আসবে, গুণ দেখো এখানে r1 বাই r2 এটা কত আছে, হাফ উল্টায় যাবে, তার মানে এখানে কত আসবে, 2 আসবে, 2 এর উপর স্কয়ার। তাহলে দেখো 1/2 গুণ হচ্ছে 4, কাটাকাটি করো 2 থাকে। তাহলে দেখো জি2 এটা সমান কত হবে, 2g1। তাহলে আগে তুলনায় কত গুণ, আগে তুলনায় হচ্ছে দ্বিগুণ, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2g। ঠিক আছে, তো ভর এবং ব্যাসার্ধ চেঞ্জ হলে আমাদের অভিকর্ষ ত্বরণটা কিভাবে চেঞ্জ হবে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে, পরবর্তী প্রশ্নে আসো। এখানে বলছে 2 কেজি ভরের একটি ঘূর্ণায়মান বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 2 মিটার দূরে 25 জুল গতিশক্তিতে ঘুরতেছে, তাহলে এর কৌণিক বেগ কত? তাহলে তোমাকে ভর দেওয়া আছে, ঠিক আছে, 2 কেজি ভরের একটি ঘূর্ণায়মান বস্তু, বুঝো ঘূর্ণায়মান বস্তু কিন্তু রৈখিক গতিতে না, এটা কি আছে, ঘূর্ণন গতিশক্তিতে আছে। তাহলে ঘূর্ণায়মান বস্তু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কতটুকু, ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর কত, 2 মিটার। তাহলে এই দূরত্বে 25 জুল গতিশক্তিতে ঘুরছে, এটা কিন্তু কৌণিক গতিশক্তি। ঠিক আছে, তাহলে এর কৌণিক বেগ কত তোমাকে বের করতে বলছে। ওকে, সমস্যা নেই। তা দেখো আমরা কৌণিক গতিশক্তি ই কে এটা সমান কি জানি, হাফ আই ওমেগা স্কয়ার। তো তোমাকে বলছে কৌণিক বেগ, তার মানে ওমেগা ইকুয়াল হোয়াট, এটা বের করতে বলছে। তো ই কে দেওয়া আছে, আই এর মানটা বের করতে হবে। দেখো ভর দেওয়া আছে আর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত দেওয়া আছে, তাহলে আমরা আই সমান সমান কত, এম আর স্কয়ার বসাতে পারি না, তাহলে এখানে সূত্র বসায় দাও। দেখো হাফ এম আর স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে ভ্যালুটা বসায় দাও। দেখো হাফ গুণন এম কত, ভর তোমাকে দেওয়া আছে 2 কেজি, আর এর মান কত দেওয়া আছে, দেখো 2 এর উপর স্কয়ার গুণ হচ্ছে ওমেগা স্কয়ার। আর এই পাশে দেখো ই কে এর মান কত, 25 জুল, এখানে 25, এখানে 25, 2 2 কাটা, তাহলে এখানে কত থাকলো, কত 4 থাকলো, 4 ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে অতএব দেখো ওমেগা এটার মানটা কত আসছে, √25 ডিভাইড বাই 4, তার মানে দেখো 5/2 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের ওমেগার এককটা কত, রেডিয়ান পার সেকেন্ড, অ্যান্সার কত 5/2 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে সূত্রগুলো মাথায় রাখতে হবে। ই কে কত, হাফ আই ওমেগা স্কয়ার। আরেকটা সূত্র আছে দেখো, ই কে এটা সমান কত, ই কে এটা সমান আমরা দেখো নরমালি আমরা কি জানি, p²/2m না, p²/2m এটা কি, এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে, এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে। তাহলে কৌণিকের ক্ষেত্রে কি হবে, কৌণিক হলে কি হবে, তো আমরা কৌণিক হলে আমরা কৌণিক গতিশক্তি কি জানি, যে দেখো পি কৌণিকের ক্ষেত্রে কৌণিক ভরবেগ, তাহলে এটা কি হবে l² ডিভাইড বাই 2। রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা আমরা কি অ্যাপ্লাই করব, জড়তার ভ্রামক 2i। তো এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে প্রশ্ন আসছে অলরেডি, এটা তুমি নেক্সট প্রশ্নে আমরা যখন যাব তখন তুমি বুঝতে পারবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো p²/2m মানে ভরবেগ, তাহলে এটা কৌণিক ভরবেগ l²/2i। এবার দেখো সূর্য থেকে আগত তরঙ্গমুখ, সূর্য অথবা অসীম, সূর্য কি অনেক দূরে না, সূর্য অথবা অসীম হতে আগত আলোর যে তরঙ্গমুখ, এই যে তরঙ্গমুখ এটা কি হয়, সমতল হয়। এটা কি হয়, সমতল, এই যে এরকম হয়ে যায়, বুঝছো, এরকম পরস্পর এরকম হয়, এটা পরস্পর কি সমান্তরালে, পরস্পর কি হয়, সমান্তরালে আলোক রশ্মিগুলো আসে, সমান্তরালে আসে আলোক রশ্মি কি আছে, সমান্তরালে আসে, সমান্তরাল আসার ফলে তরঙ্গমুখ কেমন দেখায়, সমতল দেখায়। নেক্সট প্রশ্ন দেখো আসি আমরা, নিজস্ব ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুইটা বস্তুর জড়তার ভ্রামক যথাক্রমে দেওয়া আছে, নিজস্ব অক্ষের উপরে ঘুরতেছে, জড়তার ভ্রামক কত, i1 = 2, i2 = কত 1।
যদি প্রথম বস্তুর ঘূর্ণন গতিশক্তি দ্বিতীয় বস্তুর তুলনায় দ্বিগুণ হয়, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? কৌণিক ভরবেগের অনুপাত, তার মানে আমাদের কি কি সূত্র পাচ্ছি আমরা, কি সম্পর্ক? কৌণিক ভরবেগ, তারপর হচ্ছে আমাদের জড়তার ভ্রামক এবং কি পাচ্ছি গতিশক্তি। তাহলে আমরা এই তিনটার মধ্যে সম্পর্ক একটা সূত্র, সেটা কি বলছিলাম আমরা, গতিশক্তি সমান কত, p²/2m, ওইখান থেকে একটা সূত্র পাই কৌণিক ভরবেগের স্কয়ার ডিভাইড বাই 2i, এই যে এই সূত্র। তো এখানে দেখো তিনটাই আছে, গতিশক্তিও আছে, এলও আছে, আইও আছে, এই যে এখানে যা যা বলছে। কারণ আমরা বের করব কৌণিক ভরবেগের অনুপাত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এল সমান সমান কি লিখতে পারি, এল এটা সমান দেখো এই পাশে গুণ হয়ে গেল √, চলে আসে √2i, তাই না, 2i অথবা 2a তুমি বসাতে পারো। তো এখান থেকে জাস্ট অনুপাত তুমি বের করে ফেললেই কাজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের গতিশক্তি দেখো i1 এটা সমান কত আছে 2 এবং i2 এটা সমান কত আছে 1। এবার দেখো e1, দেখো প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর দ্বিগুণ, তৃতীয়টার দ্বিগুণ, প্রথমটার গতিশক্তি দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে e1 কত হবে 2e2। তাহলে এবার অনুপাত বের করতে হবে, তাহলে তোমার কি হবে L1 ডিভাইড বাই L2, এটা সমান কত √, টোটালটার উপর দিয়ে দিলাম, তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখো 2 2 কিন্তু কাটা যাবে, ঠিক আছে, 2 2 কাটা যায়, তো আমি লিখলাম দেখো 2i1 e1, ঠিক আছে, ডিভাইড বাই 2i2 e2, তাহলে 2 2 কাটা গেল, i1 বাই i2 এটা মানে কত পাচ্ছি, উপরে আছে 1 নিচে আছে 2, গুণ দেখো e1 বাই e2, দেখো e1 বাই e2 এর পাশে চলে আসলে এখানে কিন্তু 2 চলে আসে, এটা তোমার কি আসে, এটা তোমার হচ্ছে সরি একটু ভুল হয়েছে, i1 এর মানটা আছে 2, i1 এর মানটা আছে 2, তো দেখো এখানে কি আসবে, i1 এর মান আছে 2, তার মানে তোমার উপরেও আসবে 2, এবং দেখো i1 বাই i2, দেখো 2/1 মানে 2 লেখা যায়, আর e1 বাই e2 দেখো এখান থেকে e1 বাই e2 মানে কত 2 লেখা যায়, 2 দ্বিগুণে 4, তার মানে আলটি কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, 2/1। তাহলে দেখো L1 is to L2 সমান কত লেখা যায় 2:1, তো এটা মূলত উত্তর 2:1 এই যে ডি নাম্বারটা 2:1, ঠিক আছে। তো এইভাবে প্রশ্নগুলো আসছে মূলত কৌণিক গতিশক্তি, কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক, এদের সমন্বয়ে তোমাকে বলছে কৌণিক ভরবেগের অনুপাত বের করো, বুঝতে পারছো। তো এখানে অনেক সময় তোমার যে রৈখিক ভরবেগের থেকে প্রশ্ন আসে, তো রৈখিক ভরবেগ থেকে আসলে কেমন আসবে, যে ই এটা সমান কত ছিল, এটা সমান আছে p² ডিভাইড বাই 2m, তো আমরা লিখতে পারি p1 বাই p2 এটা সমান কত লেখা যায় √, এই যে e1 m1 ডিভাইড বাই e2 m2, এটা কখন, এটা হচ্ছে রৈখিক, এটা তোমাকে রৈখিকে যদি দেয়, ঠিক আছে, যেহেতু কৌণিকে দিছে তো কৌণিক গতিশক্তি নিয়ে আমরা এখানে কাজ করব। নেক্সট আসো, পরবর্তী প্রশ্ন থেকে বলছে PV = RT সমীকরণ অনুসারে স্থির তাপমাত্রায় P বনাম V লেক্সিটোর কথা হবে, মূলত বয়েলের সূত্র তোমাকে বলছে। তো বয়েলের সূত্র আমরা কি জানি, যে P প্রপোর্শন টু 1/V, এটাকে আমরা xy = k বা হচ্ছে PV = k, এর তুলনা করলে আমরা বলতে এটা কি, এটা হচ্ছে আয়তাকার একটা অধিবৃত্ত, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, তো ওইটা একটা আয়তাকার অধিবৃত্তই হবে, এটা একটা আয়তাকার অধিবৃত্তই হবে, ঠিক আছে। নেক্সট আসো, এ প্রস্থের একটি চিরকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো, কেন্দ্রীয় চরমের উভয় পাশে মাথায় রাখবো কি আছে, উভয় পাশে প্রথম ক্রমের চরমের মধ্যে কৌণিক ব্যবধান, ঠিক আছে, চরমের উভয় পাশে, প্রথম ক্রমের উভয় পাশে চরমের কৌণিক ব্যবধান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় চরম যেটা আছে মাঝামাঝিতে, এর উভয় পাশে এখানেও এবং এখানেও, এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে কৌণিক ব্যবধান তোমাকে বের করতে বলছে। তো আমরা কি জানি চরমের ক্ষেত্রে সূত্র কি, চরমের ক্ষেত্রে কৌণিক ব্যবধান বা থিটা যেখানে আছে ওই সূত্রটা কি হয়, a sin থিটা এগুলো কত হবে 2n + 1 ইনটু λ/2, ঠিক আছে। তো এখানে প্রথম ক্রম, তাহলে প্রথম ক্রম n এগুলো কত হবে 1, তাহলে হচ্ছে a sin থিটা এটা কত হবে বলতো 2 × 1 যোগ হচ্ছে 1 λ/2, তার মানে আমি কত পাচ্ছি 3 λ/2, আর এখানে থিটার মানটা তুমি বের করবা, তাহলে দেখো এ পাশে চলে যাবে, তাহলে থিটা এটা কত হচ্ছে, আচ্ছা এখানে আমরা আগে sin থিটা লিখে নিই, এ পাশে চলে আসো, তাহলে 3 λ/2 এ থাকলো, দ্যাট মিন্স আমরা থিটা সমান কি লিখতে পারি, থিটা সমান হচ্ছে sin ইনভার্স 3 λ/2a। এখন কথা হলো তোমাকে বলছে দেখো এটা শুধুমাত্র এক পাশে আমরা হিসাব করলাম, ঠিক আছে, কেন্দ্রীয় চরমের এক পাশে আমরা হিসাব করলাম, বাট আমাদের বলছে কি উভয় পাশে, যদি উভয় পাশে বলে তাহলে এই পাশে একটা থিটা, এই পাশে একটা থিটা, ঠিক আছে, তাহলে উভয় পাশে কৌণিক ব্যবধান কত হবে 2 থিটা,
2 থিটা। অতএব আমরা লিখতে পারি 2 থিটা এটা সমান কত হবে 2 গুণন এই যে থিটার মান কত sin ইনভার্স 3 ল্যামডা ডিভাইড বাই 2a। তাহলে দেখো 2 ইনটু sin ইনভার্স 3 ল্যামডা বাই 2a কয় আছে বি নাম্বার অপশনে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কেন্দ্রীয় চরমের জন্য কৌণিক ব্যবধান বের করার এই প্রসেস। ঠিক আছে, ওকে আসো নেক্সট কোশ্চেন আমরা যাই, প্রায় শেষের দিকে চলে আসলাম। এবার দেখো অবস্থান ভেক্টর তোমাকে দেওয়া আছে, এটার কার্ল তোমাকে বের করতে বলছে, কার্ল বের করতে বলছে। আচ্ছা চলো আমরা কার্ল বের করি। তাহলে কার্ল কি হচ্ছে ল্যামডা ন্যাবলা ক্রস হচ্ছে আর, তো এটা আমরা লিখতে পারি দেখো পরে আই জে এটা হচ্ছে কে। তাহলে প্রথমে আমরা কি লিখবো যেহেতু ন্যাবলা তাহলে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আর দেখো আর এর মানটা আই এর সহগ কত, এখানে এক্স দেওয়া আছে, এখানে ওয়াই, এখানে জেড, অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো আমরা কি জানি প্রথমে আই নিব, তাহলে আই এর সারি এবং কলাম বাদ থাকলো কি দেখো তো ডেল ডেল ওয়াই জেড কে, ঠিক আছে, মাইনাস ডেল বাই ডেল জেড ওয়াই। এবার আসো মাইনাস জে যদি নেই তাহলে জে সারি কলাম বাদ থাকবে কি বলতো ডেল বাই ডেল এক্স জেড কে মাইনাস এক্স ডেল জেড। ওকে দেন আমাদের কি আসবে বলতো কে আসবে। তাহলে দেখো কে যদি নাও তাহলে কে সারি এবং কলাম বাদ গেল, থাকলো কত বলতো ডেল বাই ডেল এক্স এটা ওয়াই থাকবে মাইনাস হচ্ছে এক্স ইন্টু ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই। আচ্ছা দেখো তো এগুলা কি সব আংশিক অন্তরীকরণ না, আংশিক অন্তরীকরণ পার্শিয়াল ডেরিভেটিভ। তো এখানে যে চলক আছে এখানে যদি সেই চলক না থাকে ওটাকে অন্য চলক শুধুমাত্র ওয়াই কেই সে ডেরিভেট করবে, বাকি চলকগুলো সে কি করবে কনস্ট্যান্ট হিসাবে নেবে। তাহলে দেখো এখানে ওয়াই আছে, আমি কি করছি অন্তরীকরণ জেড কে, তাহলে এখানে কি জিরো চলে আসলো, এখানে কি চলে আসলো জিরো চলে আসলো। সেম ভাবে দেখো এখানে আছে জেড বাট এখানে অন্তরীকরণ করতে কাকে বলছে ওয়াই কে বলছে, তাহলে শুধুমাত্র জেড কেই সে করবে আর বাকি সবগুলা কনস্ট্যান্ট হিসাবে নিবে। তাহলে কনস্ট্যান্ট অন্তরীকরণ কি হবে এখানেও জিরো হবে। সেম ভাবে দেখো সবগুলাই জিরো হয়ে যাবে, দেখো এখানে এক্স আছে এখানে জেড এটাও জিরো, এখানে যেটা আছে এখানে তোমার আছে উল্টা হবে। ঠিক আছে, তাহলে এখানেও তোমার জিরো আসবে। তারপর দেখো এখানে কে আছে এখানেও দেখো সেম ভাবে জিরো 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 আসবে, জিরো মাইনাস জিরো। তাহলে আলটিমেট রেজাল্ট কি আসবে, আলটিমেট রেজাল্ট তোমার জিরো আসবে। অ্যানসার কত, অ্যানসার হচ্ছে জিরো। তাহলে অবস্থান ভেক্টরের কার্ল কত, অবস্থান ভেক্টরের কার্ল হচ্ছে জিরো। তোমাকে কিন্তু অনেক সময় দিতে পারে যে শুধুমাত্র এটাকে বলা হয়, এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরের কার্ল কত, অবস্থান ভেক্টরের কার্ল হচ্ছে শূন্য। ঠিক আছে, অবস্থান ভেক্টরের কার্ল কত হয় শূন্য হয়। এবার একটি বৃত্তাকার চাকায় সমান মানের চারটা বল বিভিন্ন বিন্দুতে প্রয়োগ করা হচ্ছে, তাহলে নিচের কোনটির ক্ষেত্রে চাকাটি বেশি ঘূর্ণন হবে, বেশি ঘূর্ণন হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে বৃত্তাকার অবস্থায় তাহলে একটা বল তোমাকে কোন দিকে প্রয়োগ করতে হবে, দেখো আমাদের কেন্দ্রের কথা বলছে। তো যখন কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্র দিয়ে এদিকেও যাইতে পারবে এদিকেও যাইতে পারে, তাহলে মধ্যবর্তী কোণ থিটা এটা হয় 0 ডিগ্রি হবে অথবা কি হবে বলতো 180 ডিগ্রি হবে। উভয় ক্ষেত্রে কি, উভয় ক্ষেত্রে কাজের মানটা কি হয় শূন্য হবে, উভয় ক্ষেত্রে কাজের মানটা শূন্য হবে। কারণ কি cos 0 ডিগ্রি মানও শূন্য, cos 180 ডিগ্রি মানও শূন্য। কিন্তু যদি স্পর্শক বরাবর যায়, বলটা যদি আমরা স্পর্শক বরাবর কাজ করে, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। তখন দেখো কাজের মান W এটা সমান কত fs cos 90 ডিগ্রি বা হচ্ছে fs। এখানে কিন্তু সর্বোচ্চ কাজ হয়, এখানে কি হবে বলতো সর্বোচ্চ কাজ হবে। ঠিক আছে, ও সরি এখানে কাজের কথা বলেন, এখানে ঘোরার কথা বলছে। আচ্ছা যাই হোক, ঘোরার কথা বললে আমরা কি করব, ঘুরতে কি লাগে, ঘুরতে তোমার টর্ক লাগে। ঘুরতে কি লাগে, ঘুরতে লাগে কি বলতো, ঘুরতে টর্ক লাগে, ঠিক আছে, টর্ক লাগে। তাহলে দেখো এই বরাবর কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এবং এই বরাবর আমি বল প্রয়োগ করছি, তাহলে টর্ক টাও এটা সমান কত আমরা জানি আর ক্রস এফ। তাহলে তোমাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে আর ক্রস এফ এর মানটা বেশি আসে। তো আমি যদি কেন্দ্র দিয়ে যাই ব্যাস দিয়ে যাই সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হয়, এফ এর মান এবং আর এর মান দুইটা দেখো সমাপতিত হচ্ছে, তাহলে থিটার মান হয় 0 ডিগ্রি না হয় হচ্ছে কি বলতো 180 ডিগ্রি। তাহলে কেন্দ্রে টর্ক কত হয়ে যায়, কেন্দ্রে টর্ক হয়ে যায় তোমার হচ্ছে আর এফ সাইন 0 ডিগ্রি মানে কত 0। তাহলে কেন্দ্র বরাবর দিয়ে যদি তুমি বল প্রয়োগ করতে যাও সেই ক্ষেত্রে মানটা কত 0 হবে। কিন্তু যদি স্পর্শক বরাবর বল প্রয়োগ করতে যাও, দেখো চাকাটাকে তুমি এই বরাবর ঘোরাচ্ছ, এই বরাবর বল প্রয়োগ করতেছো, তাহলে কি সেটা ঘুরবে না, তাহলে সেটা কিন্তু ভালো ঘুরবে। ঠিক আছে, দেখো এই কন্ডিশনে আমাদের থিটা কত হয়ে যায়, যে থিটা কত হয়ে যায় ব্যাসার্ধ বরাবর মধ্যবর্তী কত 90 ডিগ্রি। ঠিক আছে, থিটা কত হয়ে যাবে 90 ডিগ্রি। তখন দেখো টর্ক এটা কিন্তু সর্বোচ্চ হবে আর এফ সাইন 90 ডিগ্রি এটা সমান কত হবে আর এফ, এটা কিন্তু ম্যাক্স, এটা হচ্ছে ম্যাক্স। তাহলে সর্বোচ্চ টর্ক যদি হয় তাহলে ঘূর্ণনও কি সহজ হবে, বেশি ঘুরবে। তাহলে অ্যানসারটা কোনটা বলতো, স্পর্শক বরাবর কই আছে, এই যে এটা, এই যে স্পর্শক বরাবর সি নাম্বারটা। ওকে, তাহলে স্পর্শক বরাবর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে ঘূর্ণনটা বেশি হবে বা সহজে হবে।
আমাদের লাস্ট প্রশ্ন এখানে বলছে দেখো 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 5 ওহমের একটি শান্ট যুক্ত করে একটি বর্তনীর সাথে যুক্ত করা হলো। তাহলে গ্যালভানোমিটারের 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ হলে বর্তনীর মূল প্রবাহ কত? তাহলে কি বলছে, গ্যালভানোমিটার প্রবাহ যদি এত হয় তাহলে মূল প্রবাহটা কত বের করতে হবে। যেখানে তোমাকে এস এর মান, জি এর মান দেওয়া আছে, শান্ট কত, শান্ট তোমাকে দেওয়া আছে 5 ওহম, আর জি এর মান কত দেওয়া আছে, জি এর মান তোমাকে 100 দেওয়া আছে। আইজি গ্যালভানোমিটার মধ্যে কারেন্ট কতটুকু, 0.5। আই টোটাল তোমাকে বের করতে হবে, আই টোটাল এটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি দেখো গ্যালভানোমিটার মধ্যে দিয়ে যে কারেন্টের প্রবাহ, এটা সূত্র কি, আইজি, এটা সমান হচ্ছে এস ডিভাইড বাই জি প্লাস এস গুণ হচ্ছে আই টোটাল। তো আমাদের এখানে হিসাব করে আই টোটালটাই বের করতে হবে। তো আমি যদি মানগুলো আগে বসাই দেই, দেখো আইজি এর মান তোমাকে দেওয়া আছে 0.5, আর এই পাশে দেখো এস এর মান দেওয়া আছে 5, আর নিচে দেওয়া আছে দেখো 100 যোগ 5 গুণ হচ্ছে আই টোটাল। আচ্ছা, তাহলে দেখো এখানে আই টোটালটা কত হবে, আই টোটাল এটা সমান কত হবে, এই যে 105 এর সাথে গুণ হয়ে যাবে আর 5 নিচে চলে আসবে। তাহলে দেখো 0.5 গুণ হচ্ছে কত, 105 ডিভাইড বাই 5। ঠিক আছে, এবার কাটাকাটি করলেই আলটিমেটলি অ্যান্সারটা চলে আসবে। 10 থাকে 10 দিয়ে কাটলে কত থাকে, 10.5। অ্যান্সারটা কত, 10.5 এম্পিয়ার। ওকে, তো এই ছিল মূলত আমাদের রাবি 25-26 সেশনের প্রশ্ন ব্যাংক সলভ। আর তোমরা যারা সেকেন্ড টাইমার আসছো, যারা সেকেন্ড টাইম একটা এক্সাম আছে যুক্ত হতে চাও, রেগুলার এক্সাম দিতে চাও, মূলত তাদের জন্য সেকেন্ড টাইম এক্সাম আছে ভর্তি চলছে, এটা ভর্তি চলমান থাকবে। তো তোমরা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ডিটেলসটা পেয়ে যাবা। আর রাবিতে যদি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে চাও ভাই, অবশ্যই কনসেপ্টগুলো দেখবা, কারণ দেখো প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল ছিল এবং প্রথম দেখাতে ধরতে পারাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। ঠিক আছে, এবং প্রশ্নগুলোর মার্ক কিন্তু 1.25 করে, তোমাকে এত ইজি প্রশ্নও দিবে না যে তুমি হুটহাট অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, তো অবশ্যই একটু ভালো মতো পড়াশোনা করো যদি রাবিতে ভালো করতে চাও। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। পরবর্তীতে কোন চ্যাপ্টারটা তোমরা চাও, কোন সাবজেক্টটা চাও সেটা অবশ্যই কমেন্ট করবা, কোন ইউনিভার্সিটির প্রশ্নগুলো চাও সেটাও জানাবা, আর ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের ফিডব্যাকে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।